সো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মিনসা একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শিপ্রা, তোমাদের বাংলা টিচার। আজকে আমরা তোমাদের পাঠ্য কবিতা অভিষেক পড়ব, যেটা আমি জানি তোমাদের মনে হয় যে সব থেকে শক্ত কবিতা তোমাদের ক্লাসের মধ্যে। কিন্তু তোমরা কি জানো এই কবিতাটা আসলে ভীষণ সুন্দর। ছোটবেলায় মা ঠাকুমার মুখে রামায়ণের গল্প শুনতে আমাদের খুব ভালো লাগতো, কি তাই না? আশা করি তোমাদেরও ভালো লাগতো। তো যখন রাম রাবণের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হলো, সেই সময় এক কাণ্ড ঘটেছিল। সেই সময় কি হয়েছিল সেটা জানতে হলে তোমাদের এই কবিতাটা জানতে হবে। রামায়ণ থেকে অনুপ্রাণিত হয়েই কিন্তু মাইকেল মধুসূদন দত্ত লিখে ফেলেছিলেন তার মেঘনাদ বধ কাব্যটি। আর যে কাব্যের একটা অংশ কিন্তু আজকে আমরা পড়তে চলেছি। তো আজকে আমরা যে কাব্যাংশটা পড়তে চলেছি তার নাম হলো অভিষেক। এটি লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তো অবশ্যই এই কাব্যাংশটা শুরু করার আগে আমরা কিন্তু মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে দু একটা কথা অবশ্যই জেনে নেব। ঊনবিংশ শতাব্দীর একজন শ্রেষ্ঠ কবি এবং নাট্যকার ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি 1824 সালে বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত এবং মাতা ছিলেন জাহ্নবী দেবী। অনেক ছোট বয়সে, মাত্র 13 বছর বয়সে তিনি চলে এলেন কলকাতায়। কলকাতায় এসে তিনি ভর্তি হলেন হিন্দু কলেজে। হিন্দু কলেজ, যেটা বর্তমানে কিন্তু প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত। সেই কলেজে পড়াশোনা করাকালীন তিনি পাশ্চাত্য শিক্ষার প্রতি ভীষণভাবে আকৃষ্ট হলেন এবং ইংরেজি ভাষার কবি হবেন বলে তিনি চলে গেলেন কিন্তু ইংল্যান্ডে। লেখা তার উচ্চমানের হলেও বর্ণ বৈষম্যের কারণে ইংল্যান্ডে তিনি কবি হয়ে উঠতে পারলেন না এবং অর্থের অভাবে তখন তিনি কলকাতাতেও ফিরে আসতে পারছেন না। তখন বিদ্যাসাগর মহাশয় তাকে টাকা পাঠিয়ে সাহায্য করলেন, আর এই বিদ্যাসাগর মহাশয়ের সহায়তাতেই তিনি পুনরায় কলকাতায় ফিরে এলেন। কলকাতায় ফিরে আসার পর তিনি বাংলা সাহিত্যে মনোযোগ দিলেন। তিনি বাংলা ভাষা ছাড়াও আরো 13টি ভাষা জানতেন। তিনি বাংলাতেই সনেট বা অমৃতাক্ষর ছন্দের প্রথম প্রবর্তনা করেছিলেন। তার লেখা পদ্মাবতী নাটকে তিনি তার এই অমৃতাক্ষর ছন্দটা প্রথম লিখেছিলেন। এরপরে অর্থের অভাবে 1872 সালে তার মৃত্যু হলো। তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি হলো কিন্তু মেঘনাদ বধ। আর এই মেঘনাদ বধ কাব্যের একটা অংশ আমরা পড়ব, যার নাম অভিষেক। তো তোমাদের পাঠ্য এই অভিষেক যে কাব্যাংশটি রয়েছে সেটা কিন্তু মেঘনাদ বধ কাব্যেরই প্রথম সর্গ থেকে নেওয়া হয়েছে। তো এই কবিতাটা শুরু করার আগে আমাদের কিন্তু পূর্ব কথা কিছু জেনে নিতে হবে। এখন যদি কবিতাটা তোমাদের হঠাৎ করে আমি বোঝাতে আরম্ভ করি তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তাই জন্য এই যে মেঘনাদ বধের যে অংশটা আজকে আমরা পড়বো না, অভিষেক কাব্যাংশে, তার পূর্ব কথা কিছু আমরা আগে জেনে নেব। পূর্ব কথা জেনে নেওয়ার পর আমরা কবিতাটার মধ্যে প্রবেশ করব। ছোটবেলায় মা ঠাকুমার মুখে রামায়ণের গল্প শুনতে আমরা ভীষণ ভালোবাসতাম। রাবণ রাজা যখন সীতাকে হরণ করে নিয়ে গেলেন স্বর্ণলঙ্কায়, সেই সময় রাম আর রাবণের মধ্যে কিন্তু একটা ভয়ঙ্কর যুদ্ধ হলো। সেই সময় রামচন্দ্র আক্রমণ করলেন স্বর্ণলঙ্কা। স্বর্ণলঙ্কায় এসে তিনি রাবণের ছোট ছেলে বীরবাহুকে হত্যা করলেন। রাবণ রাজা তখন ভীষণ পরিমাণে শোকে দুঃখে রেগে গেলেন। তিনি ঠিক করলেন তিনি নিজে গিয়ে রামচন্দ্রকে হত্যা করে তার ছেলে মৃত্যুর প্রতিশোধ নেবেন। কিন্তু এই সময় রাবণকে যুদ্ধে পাঠালে হবে না। এই সময় রাবণের বড় ছেলে মেঘনাদকে যুদ্ধে পাঠাতে হবে। এখন মেঘনাদকে যুদ্ধে পাঠাতে গেলে কোনো ফন্দি করা দরকার। তখন মা লক্ষ্মী
ছদ্মবেশ ধারণ করলেন মেঘনাদের ধাইমা প্রভাষা রাক্ষসীর। প্রভাষা রাক্ষসী যিনি ছোটবেলা থেকে মেঘনাদকে মানুষ করেছেন, তার কথা মেঘনাদ অন্তত ফেলতে পারবে না। তাই মা লক্ষ্মী ধারণ করলেন প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশ। এই প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশ ধারণ করে তিনি উপস্থিত হলেন এসে কোথায়? তিনি উপস্থিত হলেন প্রমোদ কাননে, যেখানে মেঘনাদ কিন্তু আনন্দে মত্ত, আনন্দ করতে ব্যস্ত। তার কাছে খবর নেই যে তার ভাই আর বেঁচে নেই। এটা হলো পূর্ব কথা। এবার মা লক্ষ্মী যখন ছদ্মবেশ ধারণ করে এলেন মেঘনাদের সামনে, তখন তাদের মধ্যে কি কথোপকথন হলো এবং শেষ পর্যন্ত কিভাবে মেঘনাদের অভিষেক হলো, সেটাই কিন্তু আমরা এই কাব্যাংশে পড়ব। তো চলো এবার আমরা আসল কবিতাটার মধ্যে প্রবেশ করি। তো আমি শুরুতেই কি বললাম যে মা লক্ষ্মী এখন প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশ ধারণ করে প্রমোদ কাননে উপস্থিত। তারপর কি হলো? কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাতো গতি তব আজি ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। প্রথম লাইনে কি বলছে? কনক আসন ত্যাজি। কনক কথার অর্থ হলো সোনা, আর আসন কথার অর্থ হলো সিংহাসন বা বসবার জায়গা, আর ত্যাজি শব্দের অর্থ হলো ত্যাগ করে। তাহলে প্রথম লাইনে কি বলছে? কনক আসন ত্যাজি, অর্থাৎ সোনার সিংহাসন ত্যাগ করে বীরেন্দ্র কিশোরী। বীরেন্দ্র কিশোরী বলতে এখানে কিন্তু বোঝানো হয়েছে বীর বা মহা শক্তিশালী। বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ মেঘনাদেরই কিন্তু অপর নাম। তিনি ইন্দ্রদেবকে হারিয়ে যুদ্ধে জয়লাভ করেছিলেন, তাই এই মেঘনাদের আরেক নাম ছিল কিন্তু ইন্দ্রজিৎ। তাহলে সোনার আসন ত্যাগ করে মহাশক্তিশালী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। প্রণমিয়া মানে প্রণাম করে, ধাত্রী মানে হচ্ছে ধাইমা, অর্থাৎ ছোটবেলা থেকে যিনি মানুষ করেছেন, লালন পালন করেছেন, সেই ধাইমার চরণে। চরণ কথার অর্থ হলো পা, অর্থাৎ কনক আসন ত্যাগ করে, সোনার সিংহাসন ত্যাগ করে মহাশক্তিশালী ইন্দ্রজিৎ প্রণাম করলেন ধাত্রীর চরণে। কহিলা, তারপরে কি বলল? কি হেতু মাতো গতি তব আজি ভবনে, অর্থাৎ হেতু মানে হচ্ছে কি জন্যে বা কি কারণে, অর্থাৎ তিনি জিজ্ঞাসা করলেন কি হেতু মাতো গতি তব আজি ভবনে, কি জন্যে মা আপনি আজই ভবনে এসছেন? ভবন মানে প্রাসাদে। কি কারণে আপনি এসেছেন এই প্রাসাদে? কহ দাসের লঙ্কার কুশল। এই আপনার দাস এই ইন্দ্রজিৎকে আপনি লঙ্কার কুশল, অর্থাৎ স্বর্ণ লঙ্কার কুশল ভালো খবর দিন। অর্থাৎ এইটুকু লাইনের মধ্যে কবি কি বলছেন? যে যখন দেবী লক্ষ্মী ছদ্মবেশ ধারণ করে মেঘনাদের সামনে এলেন, তখন সোনার সিংহাসন ত্যাগ করে ইন্দ্রজিৎ প্রণাম করলেন তার ধাত্রী মাতার চরণে, করে বললেন, কি হেতু মাতো, কিসের জন্য আপনি ভবনে আজকে হঠাৎ উপস্থিত? লঙ্কায় সব ভালো তো? দেখবে যখন আমাদের বাড়িতে কেউ আসে, তখন আমরা তাকে গুরুজনদের প্রণাম করি। প্রণাম করি কি করি? তাদের বাড়ির খবর নিই, যে বাড়ির সকলে ভালো আছে কিনা। এখন ইন্দ্রজিৎ যখন প্রমোদ কাননে আনন্দ করতে ব্যস্ত, আর সেখানে স্বর্ণলঙ্কা থেকে এসে উপস্থিত হয়েছেন তারই ধাত্রী মাতা প্রভাষা রাক্ষসী, তখন কিন্তু সে একটু চিন্তিত। সে একটু প্রণাম করে জিজ্ঞাসা করছে, আপনি বলুন লঙ্কায় সব ভালো আছে তো? এবার দেখো মা লক্ষ্মী কি উত্তর দিচ্ছেন। শির চুম্বিত অদ্যবেশী অম্বর আশিসুতা উত্তরিলা, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, ঘোর তররণে হত প্রিয় ভাই তব বীর বাহুবলী। এখানে কি বলছে? শির চুম্বি। শির মানে হচ্ছে কপাল, আর চুম্বি মানে হচ্ছে চুম্বন করে বা চুমুখে। তাহলে স্নেহ ভরে
তখন মেঘনাথের কপালে একটা চুমু খেয়ে অম্বুরাশি সুতা উত্তরিলা। অম্বুরাশি মানে হচ্ছে সমুদ্র, আর সুতা কথার অর্থ হচ্ছে কিন্তু কন্যা। এখন এখানে সমুদ্র কন্যা কে? সমুদ্র কন্যা হচ্ছে কিন্তু দেবী লক্ষ্মী। তো ছদ্মবেশ যেহেতু ধারণ করে দেবী লক্ষ্মী এসছে, তাই সমুদ্র কন্যা দেবী লক্ষ্মী স্নেহ ভরে একটা মেঘনাদের কপালে চুম্বন করে বললেন, হায় পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীর বাহুবলী। অর্থাৎ উত্তর দিলেন তিনি, কি উত্তর দিলেন? হায় পুত্র, কি আর কহিব, কি আর বলবো কনক লঙ্কার দশা, স্বর্ণ লঙ্কার খবর, কি আর আমি তোমাকে বলবো। ঘোরতর রণে অর্থাৎ মহাযুদ্ধে হত প্রিয় ভাই তব, হত মানে মারা গেছে, তোমার ভাই মারা গেছে বীর বাহুবলী। বীর বাহু হচ্ছে ইন্দ্রজিতের যে ছোট ভাই, তার নাম। সেই বীর বাহুবলী, সেই বীর বাহু মারা গেছে। এবং তারপরে আরো বলছেন তিনি, তার শোকে মহাসখী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজি নাজি যুঝিতে আপনি। অর্থাৎ তার শোকে রাক্ষস অধিপতি, রাক্ষস অধিপতি কে? রাক্ষসদের রাজা কে? রাবণ। তার শোকে খুব দুঃখ পেয়েছেন রাবণ রাজা, এবং তিনি সসৈন্যে সাজে নাজি যুঝিতে আপনি। অর্থাৎ তিনি সৈন্য দল নিয়ে সাজছেন, তিনি নিজেই যাবেন এর প্রতিশোধ নিতে, তাই তিনি সসৈন্যে সাজছেন। অর্থাৎ তার ছেলে বীরবাহুর মৃত্যুতে রাবণ রাজা ভীষণ পরিমাণে দুঃখ পেয়েছেন, এবং তিনি সৈন্য নিয়ে সাজছেন যে এর প্রতিশোধ তিনি একাই নিতে যাবেন। তারপরে কি হলো? জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিল ভগবতী, কে বুঝিল কবে প্রিয়ানুজে, নিসারণে সংহারিনু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করি কাটিনু। এখানে ইন্দ্রজিৎ কিন্তু একটু বিস্মিত হয়েছে, একটু অবাক হলো। কি, তার ছোট ভাই মারা গেছে? লাইনটা কি বলছে দেখো, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। জিজ্ঞাসিলা মানে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসিলা মহাবাহু, মহাবাহু বলতে কিন্তু এখানে বীর শক্তিশালী ইন্দ্রজিৎকেই বোঝানো হয়েছে। সেই বীর বাহু ইন্দ্রজিৎ বিস্ময়, অবাকের সাথে জিজ্ঞাসা করলো, কি কহিলা, মানে কি বললে তুমি? ভগবতী বলতে কিন্তু এখানে মাকে সম্বোধন করে, মায়ের এক নাম সমার্থক শব্দ ভগবতী। সে বলছে, কি বললে তুমি মা? কে বধিল কবে প্রিয়ানুজে, অর্থাৎ কে বধ করলো, কে হত্যা করলো প্রিয়ানুজে। এখন প্রিয়ানুজ কথার মানে দেখো, প্রিয়ানুজে কিন্তু আমরা দুটো শব্দ পেলাম। একটা হচ্ছে প্রিয়, অর্থাৎ নিজের ভালোবাসার একজন মানুষ প্রিয়, আর একটা হচ্ছে অনুজ। অনুজ কথার অর্থ হলো কিন্তু ভাই, তাই প্রিয়ানুজি মানে হচ্ছে আমার প্রিয় ভাই। কে বধিল, কে হত্যা করলো আমার সেই প্রিয় ভাইকে? নিসারণে সংহারিনু আমি রঘুবরে। নিশা মানে হচ্ছে রাত্রি, আর রণে মানে হচ্ছে যুদ্ধে। যখন রাত্রিবেলা প্রচন্ড ভয়ঙ্কর যুদ্ধে সংহারিনু আমি, সংহারিনু মানে হচ্ছে তাকে আমি মেরে ফেললাম। রঘুবর অর্থাৎ এখানে কিন্তু রামচন্দ্রের কথা বলছে। বলছে সেই দিন প্রচন্ড রাতে যখন যুদ্ধ হলো, সেই যুদ্ধে আমি নিজে ওই রামচন্দ্রকে হত্যা করেছি, খণ্ড খণ্ড করি কাটিনু, তাকে একবারে টুকরো টুকরো করে কেটে ফেলেছি। কাটিনু মানে হচ্ছে কেটে ফেলেছি। তাহলে কি বলছে এখানে? অবাক হয়ে কি হলো, ইন্দ্রজিৎ জিজ্ঞাসা করলো সে তার ধাত্রীমাতাকে, যে কি বললে, কে বধ করলো আমার ভাইকে? আমি নিজে সেদিন রাত্রিবেলা গিয়ে প্রচন্ড যুদ্ধে ওই রঘুবরকে খণ্ড খণ্ড করে কেটে এসেছি, তাহলে তাকে কে মারল? এটা জেনে তিনি অবাক। কি করে মেরেছেন তিনি? বড়শি প্রচন্ড স্বর বৈরী দলে। অর্থাৎ বড়শি, বর্ষি মানে হচ্ছে বর্ষণ করে, অর্থাৎ যখন প্রচন্ড জোরে বৃষ্টি হয়, বৃষ্টির যে টুকরো সেটা কিন্তু ফলার মতো একবারে তীব্র বেগে আমাদের মাটিতে এসে আঘাত করে। এক মানে বৃষ্টি পড়ে যখন, সেটা কি থেমে থেমে, যখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে একবারে তীরের ফলার মতো বৃষ্টির জল আমাদের মাটি এসে ছোঁয়, সেরকমই বলছেন
সে বড়শি প্রচন্ড বর্ষণ করেছি আমি কিসের? স্বর। তীরগুলোকে আমি প্রচন্ড পরিমাণে বর্ষণ করেছি ওই বৈরী দলের ওপর। বৈরী দল মানে শত্রু দল, অর্থাৎ রামচন্দ্র। তার উপরে আমি প্রচন্ড পরিমাণে ওই স্বর, এই তীর বর্ষণ করে তাদের আমি টুকরো টুকরো করে কেটে ফেলেছি। তাহলে কি করে? তবে বারতা, এ অদ্ভুত বারতা জননী, কোথা হইতে পাইলে তুমি? শীঘ্র কহ দাসী। তখন বলছে, তাকে যদি আমি মেরেই দিয়ে থাকি তাহলে এই খবর, এই বার্তা, বার্তা মানে হচ্ছে খবর, সংবাদ, এই বার্তা তুমি তাহলে কোথা হইতে পাইলে জননী? জননী মানে হচ্ছে মা, অর্থাৎ এই অদ্ভুত খবর তুমি তাহলে কোথা হতে পালে? শীঘ্র কহ দাসে, তুমি এক্ষুনি আমাকে বলো যে এই অদ্ভুত সংবাদ তুমি কোথা থেকে পেলে। এবার দেবী লক্ষ্মী উত্তর দিচ্ছেন, কি বলছেন? রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, হায় পুত্র মায়াব মানব সীতাপতি, তবস্বরে মরিয়া বাঁচিল। এখানে কি বলছে দেখো, দুটো শব্দ আমরা প্রথমে পেলাম। একটা হচ্ছে কি রত্নাকর, রত্নাকরের মধ্যে আমরা দুটো শব্দ পাচ্ছি, একটা হচ্ছে রত্ন আর একটা হচ্ছে আকর। আকর মানে হচ্ছে ভান্ডার। তাহলে রত্নের ভান্ডার যার কাছে আছে, রত্নোত্তমা অর্থাৎ রত্ন থেকেও উত্তমা অর্থাৎ রত্নের থেকেও মূল্যবান, তিনি কে? ইন্দিরা সুন্দরী। অর্থাৎ এখানে কিন্তু দেবী লক্ষ্মীকেই এত কিছু বলে সম্বোধন করা হচ্ছে, যার কাছে রত্নের ভান্ডার রয়েছে, যিনি রত্নের থেকেও বেশি সুন্দর, সেই ইন্দিরা সুন্দরী উত্তরিলা। কি উত্তর দিচ্ছে? হায় পুত্র মায়াবী মানব সীতাপতি। কি বলছে? মায়াবী মানব। মায়াবী মানে হচ্ছে মায়া জানে, জাদু জানে, এমন মানব হলো, মানব মানে মানুষ, সীতাপতি অর্থাৎ সীতার পুত্র, অর্থাৎ সীতার প্রতি রামচন্দ্র, তিনি মায়াবী মানব। সে মায়া জানে, সে তার মায়া জাদুতে তবস্বরে মরিয়া বাঁচিল। তোমার তীরে মারা যাওয়ার পরও সে কিন্তু বেঁচে উঠেছে। যাও তুমি তড়া করি রক্ষ রক্ষ কুল। এখানে দু রকমের রক্ষ পাচ্ছি আমরা। তার আগে একটা কথা বলি, বলছি কি, যাও তুমি তড়া করি, তড়া মানে তাড়াতাড়ি, তুমি এখনই তাড়াতাড়ি করে যাও রক্ষ রক্ষ কুল মান। এখানে দেখো আমরা দুটো রক্ষ পাচ্ছি, দুটোর কিন্তু আলাদা মানে, একটা হচ্ছে রক্ষ যেটা মানে হচ্ছে রক্ষা করো, আর দ্বিতীয় বলছে দেখো রক্ষকুল, যেখানে বিসর্গ রয়েছে, সেই রক্ষকুল মানে হচ্ছে কিন্তু রাক্ষস কুল বা রাক্ষস বংশ। কি বলছে এখানে? যাও তুমি তড়াকড়ি, এখনই তুমি শীঘ্র যাও, তুমি এখন কেন দাঁড়িয়ে আছো এখানে? রক্ষ রক্ষ কুল মান, মান মানে হচ্ছে সম্মান, তুমি রক্ষা করো এই রাক্ষস কুলের সম্মান। এ কাল সমরে, অর্থাৎ কাল সমরে অর্থাৎ এই ভয়ঙ্কর যুদ্ধে যাও তুমি রক্ষ চূড়ামণি। অর্থাৎ চূড়ামণি বলতে কিন্তু এখানে রাক্ষসদের যে যুবরাজ অর্থাৎ রাবণ, রাবণ পুত্র হচ্ছে ইন্দ্রজিৎ, সে কিন্তু এখন যুবরাজ। তাহলে তাকেই চূড়ামণি বলে সম্বোধন করে দেবী লক্ষ্মী বলছেন, তুমি জানতে পারলে যে তোমার ভাইকে হত্যা করে গেছে রামচন্দ্র, সে একজন মায়াবী মানব, তাহলে এখনো তুমি এখানে কেন দাঁড়িয়ে সময় নষ্ট করছো? যাও তুমি তাড়াতাড়ি এক্ষুনি গিয়ে তুমি যুদ্ধে গিয়ে নিজে তোমার রাক্ষস কুলকে, তোমার রাক্ষস বংশকে রক্ষা করো, না হলে যে সব রসাতলে যাবে। এটা শোনার পরে এখন কিরকম তার প্রত্যুত্তরে কি বলছে মেঘনাদ? ফিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ। অর্থাৎ ছিঁড়ে ফেললো, ছিঁড়িয়া মানে ছিঁড়ে ফেললো, আর কুসুম দাম মানে হচ্ছে ফুল। সেই বাগানে সেই প্রমোদ কাননে যে ফুল ছিল, সেই কুসুম দামকে হাতে নিয়ে রোষে অর্থাৎ রাগে সে সেটাকে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দিল। ফেলাইলা কনক বলয় দূরে, তার হাতের মধ্যে যে কনক বলয় ছিল সেটাকে সে দূরে ছুঁড়ে ফেলে দিল।
এখানে কনক মানে হচ্ছে সোনা, ফেলাইলা মানে ফেলে দিল, বলয় মানে হচ্ছে কিন্তু বালা। অর্থাৎ আগেকার রাজারা কি করতো, হাতের মধ্যে সোনার বালা পরতো এবং রাগে দুঃখে সে ফুলটাকে দুমড়ে মুচড়ে ফেলে দেওয়ার পরে তার হাতের বালাটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল অনেক দূরে। তারপরে কি বলছে, পদতলে শোভিল কুণ্ডল। পদতলে মানে হচ্ছে পায়ের তলায়, তার কান থেকে কুণ্ডল অর্থাৎ কানের যে দুল সেটা খুলে মাটিতে পড়ে গেল। কোথায় শোভা পেল সেটা, তার পায়ের তলায়। অর্থাৎ এত রেগে গেছে সে, এতে রাগের মধ্যে কি করবে বুঝতে পারছে না। তার ভাইকে মেরে গেছে, অথচ যে রামচন্দ্রকে একদিন রাত্রিবেলা সে নিজে হাতে মেরে এসছে, কিভাবে সম্ভব এটা। রাগে দুঃখে সে তখন তার হাতের বালা ছুঁড়ে ফেলে দিচ্ছে, সে তার কানের দুল খুলে ফেলে দিচ্ছে, সেগুলো তার পায়ের তলায় শোভা পাচ্ছে। কেরম ভাবে শোভা পাচ্ছে, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। অশোক ফুল লাল বর্ণের, সেটা যেমন অশোক গাছের তলায় পড়ে শোভা পায়, ঠিক সেইভাবে আভা নিয়ে সেই সোনালী বর্ণের স্বর্ণগুলো তার পায়ের তলায় শোভা পাচ্ছে। তারপরে কি বলছে, ধিক মোড়ে কহিলা গম্ভীরে। সে নিজেই নিজেকে বলছে, ধিক্কার, আমার প্রতি ধিক্কার। আবার বলছে কুমার, হা ধিক মোড়ে, নিজের প্রতি ধিক্কার জানাচ্ছে। কি জন্য ধিক্কার জানাচ্ছে, বলছে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেথে আমি বামা দল মাঝে। বলছে বৈরী দল, বৈরী মানে কি, শত্রু দল, অর্থাৎ রামচন্দ্র তো তার শত্রু। বলছে সে শত্রু দল স্বর্ণ লঙ্কায় আক্রমণ করলো, আর আমি বামা দল মাঝে, হেতা মানে এখানে, এখানে আমি বামা দল মাঝে, বামা মানে হচ্ছে নারীদের সাথে। বলছে আমার যে শত্রু দল রামচন্দ্র তারা স্বর্ণ লঙ্কায় এসে আক্রমণ করে দিল, আর আমি কিনা এখানে নারীদের নিয়ে আনন্দে ব্যস্ত, এ কি সাজিয়ে মারে। সে নিজেই নিজেকে তখন ধিক্কার জানিয়ে বলছে, এটা কি আমাকে শোভা পায়। দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ। দশানন আত্মজ মানে দশানন এবং আত্মজ। দশানন মানে হচ্ছে রাবণ, আত্মজ মানে হচ্ছে পুত্র। বলছে রাবণের পুত্র আমি ইন্দ্রজিৎ, বীর শ্রেষ্ঠ রাবণ তার বড় ছেলে আমি, আমি ইন্দ্রজিৎ, আমি কিনা এখানে আনন্দে ব্যস্ত, আর ওদিকে স্বর্ণ লঙ্কায় এমন একটা কাণ্ড ঘটে গেছে আমি কিচ্ছু জানি না। তখন কি বলছে, আনো রথ তড়া করি, এক্ষুনি এক্ষুনি আমার রথ নিয়ে এসো তাড়াতাড়ি করে, খুচাবো এ অপবাদ বধিরি পুকুরে। অপবাদ মানে হচ্ছে বদনাম, আর খুচাবো মানে হচ্ছে শেষ করে দেব। বলছে এক্ষুনি রথ তাড়াতাড়ি নিয়ে এসো আমার কাছে, আমি এখনই যাব, এখনই আমার শত্রুকে আমি শেষ করে দেব, তাদের বধ করে দেব। বধি মানে হচ্ছে বধ করে দেব। এক্ষুনি রথ নিয়ে এসো, আমি এখনই যাব যুদ্ধ করতে, আমি এখনই গিয়ে সেখানে সবকিছু শেষ করে দেব। এই যে অপবাদ আমার উপর, যে আমি নাকি এখানে মেয়েদের নিয়ে ব্যস্ত, নারীদের নিয়ে ব্যস্ত, এই যে অপবাদ আমি ঘুচিয়ে দেবো, এক্ষুনি রথ আসো। অর্থাৎ প্রচন্ড রাগে দুঃখে সে পাগল হয়ে গেছে, প্রতিশোধ নেওয়ার জন্য সে জ্বলে উঠেছে। এবং এদিকে মহালক্ষ্মী যে ফন্দি করে এসেছিলেন যে রাবণকে নয় যুদ্ধে পাঠাতে হবে কিন্তু মেঘনাদকে, সেই ফন্দি কিন্তু তার সফল হয়েছে। তাহলে এখানে যতদূর আমরা পড়লাম তার মধ্যে কি বুঝলাম, যে বীরবাহু অর্থাৎ রাবণের ছোট পুত্র মারা গেছে, প্রতিশোধ নিতে চাইছে রাবণ, সে চাইছে সসৈন্যে সেজে নিজে যেতে যুদ্ধে রামচন্দ্রের সাথে, রামচন্দ্রকে হারাতে। কিন্তু তাকে পাঠালে হবে না, পাঠাতে হবে রাবণের পুত্র মেঘনাদকে। সেই ফন্দি এতে মা লক্ষ্মী কি করলেন, প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশ ধারণ করলেন। ছদ্মবেশ ধারণ করে এসে উপস্থিত হলেন প্রমোদ কাননে। সেখানে এসে তাকে বোঝালেন, তাকে খবর দিলেন যে তোমার পুত্রকে তোমারই শত্রু রামচন্দ্র স্বর্ণলঙ্কায় এসে হত্যা করে গেছে, তুমি এর প্রতিশোধ নেবে না। তখন কিন্তু
সে ভীষণ রাগে, প্রচন্ড রাগে সে ঠিক করছে যে রথ আনো, এখনই আমি যাব, এখনই এই অপবাদ আমি ঘোচাবো, তাদেরকে হত্যা করে আসবো, আমি শেষ করে দেব তাদেরকে। এরপরে কি হলো চলো সেটা এবার আমরা দেখে নিই।